আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী ব্যাংক নিয়ে আব্দুল হাই সাইফুল্লাহর এ কেমন বক্তব্য? ঘুরিয়ে খাওয়া নিয়ে হুজুরদের বিভ্রান্তি বিশ্লেষণ। ইসলামী ব্যাংক আবারও আলোচনায়। ইসলামপন্থীদের মধ্যে, মুসলিমদের মধ্যে বাংলাদেশে এটা নিয়ে সন্দেহ, সংশয়, ইখতিলাফ, আলোচনা আবারও জমে উঠেছে। অনেক দিন প্রচারণার মাধ্যমে মূলত ইসলামী ব্যাংকের পক্ষের লোকজনেরই বিজয় হয়েছিল। ইসলামী ব্যাংক বাংলাদেশে ইসলামের দৃষ্টিতে ব্যাংকিং সিস্টেম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। অধিকাংশ মানুষ এটাকে হালাল হিসাবে গ্রহণ করেছিল। নতুনভাবে আবার বুদ্ধিভিত্তিক তৎপরতা চলছে যে ইসলামী ব্যাংক এটা জায়েজ নেই, এখানে সমস্যা আছে, এটা হারাম, এটা সুদ, জাস্ট মুনাফা শব্দ ব্যবহার করে নানান আলোচনা। বিশেষ করে মুহাইমিন পাটোয়ারি নামের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ তরুণ আমাদের বন্ধুবর, তিনি একটা বই লিখে মোটামুটি তোলপাড় সৃষ্টি করেছেন। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে যারা তাদের রসদ জুগিয়েছেন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ইসলামী ব্যাংককে খোঁচা দিয়ে বিভিন্ন আলোচনা তৈরি করার চেষ্টা হচ্ছে। ইসলামী ব্যাংকিং পরিচালনা যারা আছেন তাদেরও লিমিটেশনস আছে এবং তারা অনেকেও মনে হচ্ছে যে ইসলামী ব্যাংককে কলুষিত করতে সুবিধা করে দিচ্ছেন। অনেক বিতর্কিত কথাবার্তা আসছেন। এর মধ্যে হঠাৎ বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ এবং স্কলার, হাজারো লক্ষ মানুষ যাকে অনুসরণ করে, যার ফতোয়ার অনেক প্রভাব তাসির, আমাদের বড় ভাই ডক্টর আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, তার একটা সম্ভবত পুরনো বক্তব্য আমার নজরে এসেছে এবং মোটামুটি এই মুহূর্তে আবার আলোচনায় আসছে ইসলামী ব্যাংক নিয়ে। সেটা নিয়ে আলোচনা করা প্রয়োজন, কারণ ইসলামী ব্যাংকের বিরুদ্ধে যে বুদ্ধিভিত্তিক তৎপরতা চলছে তাতে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশে যে ইসলামী ব্যাংকিং সিস্টেম চলছে, ইনস্পাইট অফ হ্যাভিং হিউজ লিমিটেশনস, আমি ইসলামী ব্যাংকিংয়ের পক্ষের লোক। এ কারণে হুজুর আলেমুলামারা ফতোয়া দিতে গিয়ে হালকা কথাবার্তা, ত্রুটিপূর্ণ কথাবার্তা বলে যদি ইসলামী ব্যাংকের পক্ষে কথা বলে, তাহলে কিন্তু ইসলামী ব্যাংকের পক্ষে অ্যাক্টিভিজম করতে গিয়ে বুদ্ধিভিত্তিক জায়গা থেকে একটা দুর্বল অবস্থানে থাকতে হয়। এই জন্য আমরা চাই ইসলামী ব্যাংকের পক্ষে যেসব যুক্তি হবে সেগুলো হবে স্ট্রং যুক্তি, কোনো হালকা তথাকথিত যুক্তি হবে না। কিন্তু হুজুরদের যুক্তি অনেক ক্ষেত্রে সমস্যা আমরা দেখি, এমনকি মুফতি কাজী ইব্রাহিমের কথাও এক্ষেত্রে সমস্যা আছে। ডক্টর আব্দুল হাই সাইফুল্লাহর যে কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করি। ইসলামী ব্যাংকের পক্ষের বিপক্ষে সবার এই বিষয়টা আমার মনে হয় শোনা উচিত। তাকে প্রশ্ন করা হয়েছিল যে ইসলামী ব্যাংক ও ইন্স্যুরেন্সে টাকা রেখে মুনাফা নেওয়া জায়েজ কিনা। তিনি উত্তর দিয়েছেন, অবশ্যই জায়েজ। ইসলামের বিধানই হচ্ছে ঘুরানো ফিরানো, ঘুরিয়ে খাওয়া। এখন ঘুরিয়ে খাওয়া, জাস্ট একটু ঘুরিয়ে খেলে সুদ থেকে মুনাফা হয়ে যায়, জায়েজ হয়ে যায়, এই যে বক্তব্যটা, এটা ইসলামী ব্যাংকের পক্ষের লোকজনের মধ্যে খুবই প্রতিষ্ঠিত। ইসলামী ব্যাংকের অনেক বড় বড় কর্মকর্তাও বিভিন্ন সময় এই উদাহরণ দেন যে ঘুরিয়ে খাওয়াটাই তো জায়েজ, ইসলামের সিস্টেমই হচ্ছে ঘুরিয়ে খাওয়া। সেখানে তারা বিবাহের উদাহরণ দেন যে একটা মেয়ের সাথে, আব্দুল্লাহ সাইফুল্লাহ এই উদাহরণ দিয়েছেন যে একটা মেয়ের সাথে যদি এমনিতে জাস্ট বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কোথাও থাকে একসাথে একই রুমে, হোটেল ভাড়া করে বা ইত্যাদি ইত্যাদি, এটা তো হারাম হবে। কিন্তু তারা যদি দুইজন সাক্ষী রেখে জাস্ট একটু সিস্টেমটা পরিবর্তন করে, ঘুরিয়ে একই সাথে থাকে, একই কাজ করে, তাহলে সেটা জায়েজ কাজ হবে, বরং সওয়াবে রূপান্তরিত হবে। এভাবে বলার চেষ্টা করছেন যে একটু ঘুরিয়ে খাইলেই সুদ হালাল হয়ে যায়, হালালাইজ হয়ে যায়। এটা খুব বহুল প্রচলিত একটা ইসলামী ব্যাংকের পক্ষের যুক্তি এবং এই যুক্তিটা বাংলাদেশে সর্বপ্রথম দিয়েছেন কাজী ইব্রাহিম। এই জন্য ডক্টর সাইফুল্লাহ দেখ আর যে দেখ, আমরা মনে করি এটা কাজী ইব্রাহিম সাহেব থেকে নেয়া, তার আগে কেউ বলেননি। কাজী ইব্রাহিমের এই বক্তব্যটা ইসলামী ব্যাংকের পক্ষে সবচাইতে কমন যুক্তি, যদিও এটা বুদ্ধিভিত্তিক যুক্তি নয়। তবে এই যে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া, ইসলামের বিধানে হচ্ছে ঘুরানো ফিরানো, এই কথাটার সাথে আমি স্ট্রংলি দ্বিমত পোষণ করি। ইসলামী ব্যাংকের পক্ষে বলতে কি এ ধরনের যুক্তি হালকা যুক্তি, এই সব যুক্তি দিয়ে ইসলামী ব্যাংকের পক্ষে বলাটা একেবারেই সমীচীন নয় বলে মনে করছি। কারণ বিষয়টা বুঝতে হবে, অর্থনীতি আর বৈবাহিক সম্পর্ক এক নয়। বৈবাহিক সম্পর্কে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে হাজব্যান্ড ওয়াইফ এর রূপান্তর করা একটু সামান্য ঘুরিয়ে করলেই হয়ে যায়, দ্যাটস রাইট। তাতে মূল কাজের উপর তেমন কোনো ইম্প্যাক্ট পড়ে না। কিন্তু অর্থনীতি এমন একটা জিনিস, একটু ঘুরিয়ে পেঁচিয়ে করলেই যে সুদের কুফল থেকে মুক্তি পাওয়া যায়, বিষয়টা এরকম নয়। যেমন সুদ হারাম করা হয়েছে কী জন্যে? সুদ ডিসক্রিমিনেটরি সিস্টেম, সুদ মানুষকে শোষণ করে, অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করে, ধনীকে ধনী করে, গরিবকে গরিব করে, নানান ধরনের সামাজিক সমস্যা তৈরি করে। সুদ হারাম হওয়ার অর্থনৈতিক বা প্র্যাকটিক্যাল কারণ হচ্ছে এগুলো। এখন ঘুরিয়ে খেলেই কি এই কারণগুলো সমাধান হয়ে যাবে? বিষয়টা মোটেই নয়। অতএব এই ঘুরিয়ে খাওয়া বৈবাহিক সম্পর্কের সাথে
ইসলামী ব্যাংক বা সুদ মুনাফা এগুলোর তুলনা করা বা এইসব উদাহরণ দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করাটা একেবারেই উচিত নয়। এখন এই বিষয়টা বুঝতে হবে যে অর্থনীতি এটা একটা বড় বিষয়, এখানে মাইক্রো ইকোনমিক্স আছে, ম্যাক্রো ইকোনমিক্স আছে। তো সেখানে কোনো একটা অর্থনৈতিক পদ্ধতি বা ইকোনমিক সিস্টেম এগুলোর মধ্য দিয়ে যদি বৈষম্য বৃদ্ধি পায়, শোষণ বৃদ্ধি পায়, ধনীকে ধনী করে গরিবকে গরিব করে, এটা ইনসাফ কায়েম করতে ব্যর্থ হয়, ইনসাফ শব্দটা গুরুত্বপূর্ণ ইসলামী অর্থনীতিতে, তাহলে সেটা ইসলামী অর্থনীতি থেকে দূরে সরে গেল। এখন একটু ঘুরিয়ে খাইলেই যে ইনসাফ কায়েম করতে পারবে, বৈষম্য হ্রাস করতে পারবে, বিষয়টা কিন্তু এরকম নয়। অতএব এই উদাহরণ একেবারেই অযৌক্তিক। বৈবাহিক সম্পর্কে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থেকে ওয়াইফ হাজব্যান্ড আর সুদ মুনাফা আলাদা করে ফেলা, এটা আমি বিরোধিতা করছি, এটা ঠিক নয়। আশা করি আলেম ওলামারা এই যুক্তি দিবে না। এই যুক্তি দেওয়া যাবে, এর সপক্ষে কোনো প্রমাণ নেই, দুইটা তুলনাযোগ্যই বিষয় না। এরপরে আব্দুল্লাহ সাইফুল্লাহ বলছেন আমাদের দেশ, আবার এই যে কথাটা ইসলামের বিধানই হচ্ছে ঘুরানো ফিরানো, ইসলামের বিধান, এই কথাটাও তো আপত্তিকর। উসুল ফিকহের দৃষ্টিতেও যদি বলা হয় ইসলামের বিধানই হচ্ছে ঘুরানো ফিরানো, এ কথাটা শরীয়তের অন্যান্য মাসালার সাথে আলোচনা করলেও এটা গ্রহণযোগ্য নয়। আমাদের দেশে এখনও প্রপারলি ইসলামিক স্টেট নয়, আব্দুল্লাহ সাইফুল্লাহ বলছেন। এর মানে ইসলামী ব্যাংকে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলো সমাধান সম্ভব নয়, কারণ বাংলাদেশ ইসলামী দেশ নয়। এই কথাটাও এভাবে বলা ঠিক নয়। বাংলাদেশ ইসলামী দেশ হলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? যেমন সৌদি আরব ইসলামী দেশ, তো সৌদি আরব তো অর্থনীতি একেবারে সুদভিত্তিক, সৌদি আরবে বেশিরভাগ অর্থনীতি সুদভিত্তিক অর্থনীতি, দুই একটা ব্যাংক আছে সুদমুক্ত বা ইসলামী ব্যাংক। এর মানে ইসলামী স্টেট বলতে যা বোঝায় এই বর্তমান বিশ্ব বাস্তবতায় এই ব্যাপকতা মাথায় রেখে কথা বলা দরকার। বর্তমান বিশ্ব বাস্তবতায় বাংলাদেশ, আব্দুল্লাহ সাইফুল্লাহ সাহেবরা ইসলামী রাষ্ট্র বলতে যা বোঝান সেটা যদি কায়েমও হয়, বাংলাদেশের চাইতে অ্যাডভান্স লেভেলের যদি সৌদি আরব বা আফগানিস্তান স্টাইলের ইসলামী রাষ্ট্রও কায়েম হয়, তারপরও একেবারে সুদমুক্তভাবে চলা সম্ভব বিষয়টা এরকম নয়, কারণ বর্তমান গ্লোবালাইজেশনের যুগ। তো এখানে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থাই হচ্ছে ক্যাপিটালিজম, সুদভিত্তিক, এত সহজ নয়। এই জন্য এই বিষয় ফাঁক ফোকর মাথায় রেখেই কথা বলা দরকার। তিনি বাংলাদেশ ব্যাংক নিয়ে কথা বলেছেন। বাংলাদেশ ব্যাংকের অনেক নিয়ম মানতে হয় ইসলামী ব্যাংকের, এবং বাংলাদেশ ব্যাংকের বিদেশের কাছে কোনো ভ্যালুই নেই, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক বা এইসব ব্যাংকের মাধ্যমে এলসি করে ইত্যাদি ইত্যাদি, এ কথাটা ঠিক নয়। বাংলাদেশ ব্যাংক সম্পর্কে আব্দুল্লাহ সাইফুল্লাহ সাহেবকে আরও জানতে হবে। বাংলাদেশ ব্যাংকের পলিসি বা সিস্টেম সব মেনেই বাংলাদেশের সব ব্যাংক কাজ করতে হয়। বাংলাদেশ ব্যাংক আসলে কোনো ব্যাংক নয়, এটা একটা রেগুলেটরি প্রতিষ্ঠান, ব্যাংক অব দি ব্যাংকস। যাই হোক, তার এই কথাটা অর্থনীতির ভাষায় তেমন গ্রহণযোগ্য কথা হলো না। তিনি কম্পারেটিভলি তুলনামূলকভাবে সমস্যা থাকলেও ইসলামী ব্যাংকিং সিস্টেমকে জায়েজ বলার চেষ্টা করেছেন। তো এখানে সবচাইতে বড় যে সমস্যাটা, যে ইসলামী ব্যাংকের পক্ষে কথা বলতে গিয়ে ইসলামিক যে ইন্স্যুরেন্স সিস্টেম, যেটা পুরোটাই এখন একটা ভাওতাবাজি সিস্টেমের রূপ নিয়েছে, এই দুইটা একত্র করে ইসলামী ব্যাংককে জায়েজ বলে ফতোয়া দেয়া, এটা আরেকটা দুর্বলতা। এবং এই মেয়ে ঘুরিয়ে খাওয়ার উদাহরণ দেওয়া, এটা আরেকটা দুর্বলতা। বাংলাদেশ ব্যাংক সম্পর্কে ইকোনমিক্সের স্ট্যান্ডার্ডে কথা না বলা আরেকটা দুর্বলতা। মোটের উপর আব্দুল্লাহ সাইফুল্লাহ সাহেব অত্যন্ত স্মার্ট একজন আলেম, কিন্তু ইসলামী ব্যাংক সম্পর্কে ফতোয়া দিতে গিয়ে তিনি যে কথাটা বলেছেন, এটা আমার মনে হয় না যে কোনো স্মার্ট বক্তব্য হয়েছে। তো এরকম ঘুরিয়ে খাওয়া নিয়ে হুজুরদের বিভ্রান্তি রয়েছে, এটা আমি বিশ্লেষণ করলাম, এগুলো ঠিক না। ইসলামী ব্যাংকিং সিস্টেম জায়েজ, লিমিটেশনস আছে, তারপরও মুনাফা নেওয়া যাবে, আব্দুল্লাহ সাইফুল্লাহর মূল কথা ঠিক। কিন্তু এই কথা জাস্টিফাই করতে গিয়ে উদাহরণ বা অন্যান্য যুক্তিগুলো স্ট্রংলি অর্থনীতির দৃষ্টিতে ইসলামের উসুল অনুযায়ী হতে হবে, এরকম হালকা কথা যেন না হয়। যাই হোক, আলাদা কোনো প্রশ্ন আসলে তখন সেটা আমরা তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করি। এখানে যেহেতু এটা একটা বহুল প্রতিষ্ঠিত ধারণা, কাজী ইব্রাহিম, আব্দুল্লাহ সাইফুল্লাহর মতো জনপ্রিয় আলেম সহ অসংখ্য আলেম বলছেন, এ কারণে এই ঘুরিয়ে খাওয়ার উদাহরণ যেন দেয়া না হয়, এটা আমি দৃষ্টি আকর্ষণ করছি।